স্টোরিটির স্থান রাজবাড়ী জেলা। অনেকদিন রাজবাড়ী জেলার ঘটনা বলা হয় না, তবে একটি ঘটনা পেয়ে গেছি। ঘটনাটি নতুন পেলেও ঘটনাটি ঘটেছে কিন্তু অনেক আগে। সম্ভাব্য সময় 1968 কি 69 সাল, এমন একটি সময়। যার সঙ্গে ঘটেছিল তিনি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। আজকে যেখানে রাজবাড়ী জেলার মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারের কাছেই তার একটি ছোট্ট টিনের হোমিওপ্যাথির ডিসপেন্সারি ছিল। তার নাম ছিল সনাতন। সবাই তাকে সনাতন ডাক্তার নামে চিনত। ডাক্তার হিসেবে তার তেমন কোনো খ্যাতি ছিল না, কিন্তু মানুষ হিসাবে তিনি বিনয়ী, সদালাপী এবং পরোপকারী ছিলেন। এই বিষয়ে ওনার যথেষ্ট সুনাম ছিল। হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে তিনি টুকটাক চিকিৎসা করতেন। কখনো কখনো কোনো বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকতো, ডাক পড়লে তিনি সেখানে সেই রোগীকেও দেখতে যেতেন। ওনার দোকানে একজন কম্পাউন্ডার ছিল, তার নাম ছিল আব্দুর রহিম। মোটামুটি চলে যাচ্ছিল। সনাতন ডাক্তারের বাড়ি ছিল রাজবাড়ী জেলার কুঠি পাচুরিয়া নামক একটি গ্রামে, যেটা রাজবাড়ী থেকে মোটামুটি যদি আমি চিন্তা করি যে সাইকেল চালিয়ে যেতে হবে, তাহলে মোটামুটি প্রায় 10-12 কিলোমিটার। তো ওনার একটা বাইসাইকেল ছিল, উনি সাইকেল নিয়েই আসা যাওয়া করতেন সব সময়। ঘটনাটি যখন ঘটে তখন ছিল শীতকাল। শীতকালে স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, আর ওই সময় সন্ধ্যার পরপরই অধিকাংশ দোকানপাট গুলো বন্ধ হয়ে যেত, মানুষজন কেউ চলাফেরা করতো না। শীতকালে এমনিতেও রাস্তায় মানুষ কম চলাফেরা করে সন্ধ্যার পরে। আর যেহেতু ওই সময় আজকের মতো তো এরকম জাঁকজমক ছিল না, যার কারণে সন্ধ্যা নামলেই সবকিছু বন্ধ হয়ে যেত। উনি বিকালের দিকে হঠাৎ খবর পান, একজন লোক আসে যে তার বাড়িতে অসুস্থ একজন লোক আছে। তো উনি চিন্তা করলেন যে বাড়ি তো কাছেই। আসলে উনি চিন্তা করেছেন না, যিনি এসেছেন তিনি বলেছেন যে আমার বাসা এইখানেই কাছেই। তো উনি চিন্তা করলেন কাছেই যেহেতু, তাহলে আর বাইসাইকেলটা আর নিব না, হেঁটেই যাই, একটু ব্যায়ামও হবে, আর আবার রোগী দেখে ফিরে আসব, তখন বাইসাইকেল নিয়ে বাসায় চলে যাব। আব্দুর রহিম কম্পাউন্ডার সে তো যেহেতু দোকানেই ছিল, তাকে বললেন যে তিনি কাছেই যাচ্ছেন, তো তাড়াতাড়ি ফিরে আসবেন। যদিও লোকটি বলেছিল যে তার বাড়ি একদম কাছেই, কিন্তু তার বাড়ি আসলে অতটা কাছে ছিল না। তো আজকে যেটা
সোনাকান্দন নামক যে গ্রামটি আছে তার বাসাটা ছিল এই দিকে। তো সোনাকান্দর গ্রামে কিন্তু মানে হেঁটে যেতে বেশ সময় লাগে। তো ডাক্তার সাহেব বলে যে তোমার বাড়ি এতটা দূরে, আমাকে আগে থেকে বলো নাই কেন, তাহলে সাইকেলটা নিয়ে আসতাম। তখন ওই লোকটি বলেন যে যদি বলি যে একটু দূরে তাহলে তো আপনি আবার যদি আসতে না চান, এই জন্য বলি নাই। যাই হোক, তো রোগী দেখতে দেখতে বেশ দেরি হয়ে যায়। এদিকে আব্দুর রহিম যে কম্পাউন্ডার, সেও দোকানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল সনাতন ডাক্তারের জন্য। এদিকে রোগী দেখে ফিরে আসতে আসতে মোটামুটি 7:30 কি 8টা বেজে যায়। ওই সময় কিন্তু 7:30 বা 8টা শীতকালে মানে অনেক রাত। বিশেষ করে ওই সময় আজকে যে রাজবাড়ী জেলা, তখন তো জেলা ছিল না, তখন একটা ছোট্ট মফস্বল শহর ছিল। আর বাজারে তখন কেউ ছিল না। উনি যখন ফিরে আসেন, এসে দেখেন ওনার ডিসপেন্সারি বন্ধ। উনি ভাবলেন যে ওনার দেরি দেখে আব্দুর রহিম ডিসপেন্সারি বন্ধ করে চলে গেছে। কিন্তু উনি পড়লেন এক বিপাকে। কারণ হচ্ছে ওনার বাইসাইকেলটা তো এই ডিসপেন্সারির মধ্যেই। এখন এর চাবিটা তো ওনার কাছে আর নাই। উনি তো মনে করেছিলেন যে একটু পরেই ফিরে আসবেন, যার কারণে এক্সট্রা চাবিটা উনি নিয়ে যান নাই। ওই এক্সট্রা চাবিটাও ওই মানে ডিসপেন্সারির মধ্যেই রয়েছে। তো উনি চিন্তা করলেন কি আর করা, আজকে বাড়িতে পায়ে হেঁটেই যেতে হবে। উনি হাঁটা শুরু করলেন। উনি রাজবাড়ী বাজার পাড়ি দিয়ে আজকে যে লোকশেড যে জায়গাটি রয়েছে, যে লোকশেড নিয়ে অনেক গল্প রয়েছে, আমি নিজেও অনেক হন্টেড প্লেস হিসাবে সেখানকার অনেক ঘটনা বলেছি। তো সেই লোকশেড দিয়ে সোজা উনি হাঁটা শুরু করলেন পাচুরিয়ার দিকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে যারা রাজবাড়ী জেলার আছেন তারা নিশ্চয়ই আমার এই স্টোরিটি শুনে বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে লোকশেড থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত যাওয়ার আজকে যে রেল লাইনটা রয়েছে, এই রেল লাইনটা কিন্তু একটা সময় ছিল না। 1871 সালের দিকে এই রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত কিন্তু অন্য দিক দিয়ে ছিল। তো পরবর্তীতে বন্যা বা ভিন্ন কারণে নদী ভাঙন, যার ফলে রেল লাইনটা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে এই পাচুরিয়া হয়ে রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত নেওয়া হয়। আরেকটা বিষয় যে লোকশেড হন্টেড প্লেস হিসেবে আমি অনেকগুলো গল্প বলেছি, এই হন্টেড প্লেস কিন্তু হয়েছে আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে। কারণ মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষকে এই লোকশেডের এখানে হত্যা করা হয়, যার ফলে কিন্তু পরবর্তীতে এখানে একটা বধ্যভূমির স্তম্ভ করা হয়েছে। আর এই ঘটনা, বিশেষ করে হন্টেড ঘটনাগুলো 1971 সালের পর থেকে বিভিন্ন মানুষের সাথে ঘটে আসছে। সাধারণত আগে এই জায়গাটা হন্টেড ছিল না।
যার ফলে উনি যখন লোকেশেটের ওই জায়গাটা পার হয়ে সোজা হাঁটা শুরু করেছেন পাঁচবেড়ার দিকে, ওইখানে ওনার সাথে কোনো ঘটনা ঘটেনি। এখন যে স্টোরিটা আমি বলছি এটি কিন্তু মাত্র এক রাতের একটি ঘটনা। এক রাত্রে এই ঘটনার শুরু এবং এই এক রাতে এখানে শেষ। যাই হোক, উনি চলছেন, সোজা চলছেন। ওই দিন চাঁদের আলো বেশ স্বচ্ছ ছিল, কুয়াশাও কম ছিল, যদিও শীতকাল ছিল, বাট কুয়াশার প্রকোপটা কম ছিল, যার ফলে ওনার চলতে খুব অসুবিধা হচ্ছিল না। তবে রাস্তাঘাটে কোনো মানুষ ছিল না, উনি একা একাই চলছিলেন। ওনার হাতে ছোট্ট একটি টর্চ লাইট ছিল। উনি টর্চ লাইটের আলোতে চলছেন। উনি যখন লোকশেড পার হয়ে আরো সোজা হেঁটে আজকের যে দাঁতশি বাজার নামক একটা জায়গা আছে, তো দাঁতশি বাজার পার হওয়ার পরে বেশ একটা লম্বা জায়গা রয়েছে, আজকে যে রেল পথের যে জায়গাটি সেটা আমি বলছি। সেখান দিয়ে কিন্তু অনেক দূর, এখনো ঘর বাড়ি তুলনামূলক বেশ কম আছে। তো ওই দিক দিয়ে যেতে যেতে হঠাৎ উনি দেখলেন যে ওনার পথের সামনে পথ আগলে একটি মাঝারি সাইজের সাদা কালো মিক্স করা একটি রঙের একটি বিড়াল দাঁড়িয়ে আছে। তো উনি বিড়ালটিকে স্বাভাবিক হিসাবে নিয়েছেন, কারণ রাতের বেলা বিড়াল চলাফেরা করতেই পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই বিড়ালটি ওনার পথ আগলে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে ওনাকে সহজে যেতেই দিচ্ছে না। উনি বিড়ালটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি বারবার ওনার পথ আগলে দাঁড়াচ্ছিলেন। উনি বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি যেতে চাচ্ছিল না। যখন উনি বারবার বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, বিড়ালটিকে তাড়া করছিলেন, একটা পর্যায়ে বিড়ালটি এসে ওনার পা জড়িয়ে ধরে এবং যাতে উনি সামনের দিকে না আগান সেই চেষ্টা করছিল। তো উনি এ পর্যায়ে বেশ বিরক্ত হন। উনি পা ঝাড়া দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন এবং সামনের দিকে হাঁটতে থাকেন। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই বিড়ালটি আর নেই। উনি ভাবলেন যাক, আপদ বিদায় হয়েছে, চলে গেছে। উনি সামনে হাঁটছেন, আস্তে আস্তে আরো সামনে যাচ্ছেন। হঠাৎ উনি দেখেন একজন মহিলা কিছু একটা সামনে নিয়ে কান্নাকাটি করছে। উনি ভাবলেন যে কি ব্যাপারে, মহিলাটা সামনে কি নিয়ে কান্নাকাটি করছে। উনি যতই কাছে যাচ্ছেন, খুব বিকট দুর্গন্ধ ওনার নাকে আসছে। উনি কাছে গেলেন। কাছে যাওয়ার পর উনি বললেন যে কি ব্যাপার, আপনি কান্নাকাটি করছেন কেন, এত দুর্গন্ধ কিসের, আর আপনার সামনে এটা কি? তখন ওই মহিলাটি বলেন যে এটা আমার ছেলে।
সে মারা গেছে। তখন উনি বলেন যে মারা গেছে, কিভাবে মারা গেল? তখন বলে যে পানিতে ডুবে মারা গেছে। তখন উনি বলেন যে দেখি তো তোমার ছেলের মানে শরীরের উপর থেকে কাপড়টা সরাও। তো মহিলা কাপড়টি সরান। সনাতন ডাক্তার টর্চ মেরে যা দেখতে পান তিনি আঁতকে ওঠেন। মনে হচ্ছে 3-4 দিনের একটি লাশ, 3-4 দিন একটি লাশ যেমন ফুলে ওঠে, পচে ফুলে ওঠে, ঠিক তেমন ভাবে ফুলে উঠেছে। এবং এই লাশটি দেখে মোটেও মনে হচ্ছিল না যে এটি পানিতে ডুবে মারা গেছে। আরো অদ্ভুত ব্যাপার হলো এই লাশের হাতের কবজি, দুটো হাতের কবজি উনি দেখেন নেই। মহিলাটিকে বলেন যে এই কখন মারা গেছে? তখন মহিলাটি বলেন আজকে সকালে। তখন সনাতন ডাক্তার চিন্তা করেন যে আজকে সকালে মারা গেলে এত অল্প সময়ের মধ্যে, তা আবার শীতকাল, গরমকালও নয়, লাশ তো এরকম ফুলে পচে যাওয়ার কথা নয়। ওনার সন্দেহ হয়। তবে এটি প্যারানর্মাল বিষয় কিনা, এটা এই বিষয় নিয়ে ওনার কোনো আসলে কোনো চিন্তাই তৈরি হয়নি। কারণ উনি জিন বা এই ধরনের প্যারানর্মাল বিষয়গুলোতে বিশ্বাস তেমন করতেন না, কারণ ওনার দীর্ঘ জীবনে এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন উনি হননি। শুধু মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয় শুনেছেন, কিন্তু ওনার সামনাসামনি কখনো এই বিষয়টি না হওয়ায় উনি এগুলো তেমন বিশ্বাস করতেন না। আর এই কারণে মহিলাটির কথা উনি মিথ্যা চিন্তা করেন, যে মহিলাটি মিথ্যা বলছেন, কিন্তু এটা কি প্যারানর্মাল বিষয় কিনা এই বিষয়ে ওনার মনে বিন্দু মাত্র কোনো সন্দেহের উদ্রেক হয়নি। আর ওই যে বিড়ালটি সামনে উনি দেখেছিলেন, এই বিড়ালটি নিয়েও ওনার মনে কোনো সন্দেহ হয়নি। উনি এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছেন। সনাতন ডাক্তার যখন দেখলেন ওনার ওই মহিলাটির ছেলে বলছেন, যাকে যেটা 3-4 দিনের মনে হচ্ছে যে পচে ফুলে উঠেছে, তার দুটো হাত নেই, তখন উনি মনে করেন মহিলাটি মিথ্যা বলছে, এইখানে দাঁড়িয়ে থাকা উচিত হবে না, আমি দ্রুত চলে যাই। ওই মহিলাটি বলেন যে আমার ছেলেটিকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। কিন্তু সনাতন ডাক্তার ভাবেন যে মহিলাটি যেহেতু মিথ্যা বলছে, একে সাহায্য করতে গেলে একটা বিপদে পড়ে যেতে পারি, যার কারণে উনি আর কোনো সহযোগিতা না করে সোজা হাঁটা শুরু করেন ওনার বাড়ির দিকে। উনি যখন সামনের দিকে আগাচ্ছিলেন, উনি এর পেছন ফিরে তাকাননি, শুধু কিছু খচখচ খচখচ শব্দ শুনেছিলেন, কিন্তু এই শব্দ যে কিসের উনি সেটাও আসলে বলতে পারেননি। শুধু এমন একটু শব্দ শুনেছিলেন। উনি সামনে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছেন। তো ওনার বাসা থেকে মোটামুটি কয়েক কিলোমিটার দূরে তখন আছেন। এর মধ্যে আর কোনো সমস্যা হয়নি। তো ওই জায়গাটিতে যেখানে তিনি এসেছেন, তো
ওই জায়গায় একটা ছোট্ট ব্রিজের মতো ছিল। আজকে যদিও সেই ব্রিজের কোনো অস্তিত্বই নেই, তো ছোট্ট একটি ব্রিজের মতো ছিল। তো ওই ব্রিজের একটু ওঠার সময় একটু উপর দিকে উঠতে হয়, বা নামার দিকে স্বাভাবিকভাবে একটু ঢালো। তো উনি যখন ব্রিজের উপরে উঠবেন, যখন ওঠার জন্য ওই উঁচু রাস্তাটা যাওয়া শুরু করেছেন, তখন মনে হচ্ছে যে ওনার শরীরটা এত ক্লান্ত যে উনি কিছুতেই ওনার পা আগাতে পারছেন না, এমনটা মনে হচ্ছে। কিন্তু আসলে উনি এতটা ক্লান্ত ছিলেন না, কারণ উনি গ্রামের মানুষ, অনেক পথ হেঁটে ওনার অভ্যাস রয়েছে। উনি ভাবলেন, যেহেতু অনেক পথ হেঁটে এসেছি, হয়তো বা ক্লান্ত হতেও পারি, তাই বলে এতটা ক্লান্ত আমার পা চলছে না। তারপরে অনেক কষ্ট করে ব্রিজের উপর উঠে পড়েন হাঁটতে হাঁটতে, এবং ঢালু বেয়ে যখন নামা শুরু করেছেন, তখন উনি হুমড়ি খেয়ে পড়েছেন। হুমড়ি খেয়ে যখন পড়েছেন, তখন উনি ফিল করেন ওনার সামনে থেকে কিছু একটা জিনিস এগিয়ে আসছে। ওনার হাতে টর্চ লাইটটা কিন্তু ফেলে দেননি, কারণ হুমড়ি খেয়ে পড়ে গেল, হাত থেকে সেটা ছুটে যায়। টর্চ লাইটটা জ্বালান, তিনি দেখেন দুটো কাঁকড়ার মতো কোনো একটা জিনিস আস্তে 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 ওনার দিকে এগিয়ে আসছে। উনি ভাবেন যে রাস্তার উপর হয়তো কোনো কাঁকড়া, বড় সাইজের কোনো কাঁকড়া। কিন্তু যত কাছে আসছে, ওই টর্চ লাইটটা দিয়ে ভালো করে দেখেন, আসলে এ দুটি কোনো কাঁকড়া নয়, এ দুটি মানুষের দুটি হাত, এবং হাত দুটি স্বাভাবিক নয়। মনে হচ্ছে কোনো পচে ফুলে যাওয়া হাতের যে কবজি, কবজি থেকে নিচের অংশ, 5 আঙ্গুল বিশিষ্ট দুটো এরকম কবজি, 5 আঙ্গুল বিশিষ্ট হাত, আঙ্গুলের উপর ভর করে হেঁটে হেঁটে সামনে আসছে। তখন উনি ভাবেন, কিছু সময় আগে যে মহিলার ছেলের কথা বলছিল, ঠিক ওই ছেলেটির লাশ যেমন পচে ফুলে উঠেছিল, আর ওই ছেলেটিরও হাত ছিল না দুটো। মনে হচ্ছে এই হাত দুটি ওই ছেলেরই। এখন তিনি চিন্তা করেন যে সত্যি ওনার সাথে প্যারানরমাল কোনো ঘটনা ঘটছে। উনি উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা করেন, কিন্তু ওনার মনে হচ্ছিল ওনার পায়ে জোর নেই, পা অবশ হয়ে গেছে, ওনার পায়ে জোর পাচ্ছিলেন না। হাঁটার সময় আর একটা ভয়ঙ্কর ঘটনা যেটি ঘটে, সেটি হচ্ছে ওই কাটা হাত দুটি ওনার 2 পা আঁকড়ে ধরে, যার ফলে ওনার হাঁটার গতি আরো কমে আসে। তখন উনি ওনার ধর্মের যে শ্লোক আছে, মন্ত্র আছে, সেগুলো পাঠ করতে থাকেন এবং সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন।
উনি প্রচন্ড শক্তি দিয়ে পা থেকে মানে পাটাকে মানে আশ্রে মানে এটাকে বলে যে ঝাড়ি দিয়ে ওই কাটা হাতকে দূরে ফেলে দেন। এরকম করে দুই পা থেকেই ওই দুটা হাতকে উনি দূরে ফেলে দিয়ে এইবার ওনার গায়ে মনে হচ্ছে শক্তি চলে এসেছে। উনি দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে একটা লোকের সাথে তিনি ধাক্কা খান তিনি। তখন লোকটি বলে ওঠে, এই কে কে? তখন সনাতন ডাক্তার বলে, এই তুই রহিম না? বলে, হ্যাঁ কাকা, আপনার দেরি দেখে তো আমি দোকান বন্ধ করে চলে যাচ্ছি। আমি তো আবার সাইকেল চালাইতে পারি না। এখন আগামীকালকে আমি দোকানে আসবো না, আমার বাড়িতে একটা কাজ আছে। এই জন্য চিন্তা করলাম যে দোকানের চাবিটা আপনার বাড়িতে দিয়ে আসি। এই জন্য আমি হেঁটে হেঁটে এই পথ দিয়ে রওনা দিয়ে যাচ্ছি। আপনাকে এমন দেখাচ্ছে কেন? তখন সনাতন ডাক্তার সব ঘটনা খুলে বলেন। তখন আব্দুর রহিম বলে যে, কাকা আপনি চিন্তা করবেন না, আপনি ভালো মানুষ, আপনি মানুষের উপকার করেন, আপনার কোনো ক্ষতি আল্লাহ করবেন না। চলেন এবারে একসাথে যাই, কোনো ভয় নেই। এরপর দুইজন গল্প করতে করতে সনাতন ডাক্তার বাড়ির কাছে চলে আসে। বাড়ির কাছে এসে আব্দুর রহিম বলে যে, কাকা এই নেন আপনার দোকানের চাবি, আমি আর ভিতরে ঢুকবো না। তখন সনাতন ডাক্তার বলেন, বলিস কি রে, এতটা পথ হেঁটে এলি, বাড়িতে চল, কিছু খাওয়া দাওয়া করে যা। তখন আব্দুর রহিম বলে, না কাকা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। অন্য আর একদিন এসে কাকির হাতের রান্না খেয়ে যাব। কাকিকে আমার নমস্কার জানাবেন, আজকে আমি চলে যাই। যেহেতু সনাতন ডাক্তার দেখলেন যে আব্দুর রহিম যেতেই চাচ্ছে না, তো উনিও খুব বেশি জোর করলেন না, যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তাকেও ফিরতে হবে। তো যদিও সনাতন ডাক্তার বলেছেন যে রাতটা তার বাড়িতে থেকে যেতে, কিন্তু আব্দুর রহিম বলেছিল যে পরের দিন তার জরুরি কাজ আছে, দোকানে আসবে না। এই জন্য উনিও আসলে তাকে আর আটকাননি। উনি বাড়িতে চলে আসেন। ওনার বাড়িতে এসে এই ঘটনা খুলে বলেন সবাইকে। তো যাই হোক, ঘটনাটির একদম সমাপ্তির দিকে চলে এসেছি, কিন্তু আরো একটি বিষয় বাকি রয়েছে ডিয়ার লিসেনার্স। সেটি হচ্ছে, পরের দিন উনি দোকানে গিয়ে অবাক হয়ে যান। দেখেন যে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে, কারণ দোকানের চাবি দুটো, একটা হচ্ছে সনাতন ডাক্তারের কাছেও থাকে, আর একটা চাবি আব্দুর রহিমের কাছেও থাকে। এখানে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে সকালবেলা। বলুন, কি রে আব্দুর রহিম, তুই যাস নাই? তোর না আজকে কাজ আছে? আব্দুর রহিম তো বলে যে, কই আমার কাজ আছে আমি কখন বললাম? বলে, কেন, তুই না কালকে রাত্রে আমাকে এগিয়ে দিলি বাসা পর্যন্ত, তারপর আমার কাছে চাবি দিলি, বললি যে তুই আজকে দোকানে আসতে পারবি না,
বলে, কই কাকা, না তো, আমি তো আপনার দেরি দেখে দোকান বন্ধ করে চলে গেছি, আর দোকানের ডুপ্লিকেট চাবি তো দোকানের মধ্যেই ছিল। পরে আমি এসে দেখি যে দোকানের চাবি দোকানের মধ্যে নেই। আমি ভাবলাম যে কি হলো, আমি কি হারিয়ে ফেললাম কিনা। এখন দেখি যে আপনি বলছেন যে আপনার কাছে চাবি। আব্দুর রহিম অবাক হয়, চাবিটা ওনার কাছে কিভাবে গেল। আর সনাতন ডাক্তার অবাক হন, যদি আব্দুর রহিম কালকে দোকান বন্ধ করে সে বাড়িতেই চলে গিয়ে থাকে, তাহলে রাতের বেলা কে আমাকে এগিয়ে দিল, কে আমাকে সঙ্গ দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। আমার সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছিল, তার উপস্থিতিতে আমি প্রাণের রক্ষা পেলাম। প্রিয় লিসেনার্স, কি হতে পারে? কে তাকে রক্ষা করতে পারে? আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওর নিচে। তবে আমার একটা চিন্তা যেটা হচ্ছে, যেহেতু উনি অনেক ভালো মানুষ ছিলেন, সনাতন ডাক্তার, অবশ্যই তার এই বিপদে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন দেবদূতকে পাঠিয়ে দিয়েছিলেন। সে ফেরেশতা হোক, জিন হোক, যেই হোক, যে যার ওসিলায় আল্লাহ তাআলা তাকে ওই সময়ের ওই খারাপ অশরীরী বা সুপার ন্যাচারাল এন্টিটি থেকে রক্ষা করেছিলেন। আসলে যারা ভালো মানুষ, কোনো না কোনো সময় যদি তারা বিপদে পড়েনও, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভাবে তাদেরকে রক্ষা করেন, সে যে ধর্মের মানুষই হোক না কেন। এই ঘটনা থেকে আমরা সেটাই শিক্ষা পাই। আমার কাছে এই বিষয়টি মনে হয়েছে। তারপর আপনাদের কাছে কি মনে হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একটি নতুন ঘটনা নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।